জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন এবং ভালো আছেন। আজ আমরা শয়ন একাদশী সম্পর্কে জানবো, একাদশীর মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব এবং বিশেষভাবে জানবো কেন ওই দিনই একাদশী পালন করতে হবে। কারণ এবার বিশ্বের সকল স্থানে ওই একই দিনই কিন্তু একাদশী পড়েছে। সেজন্য অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে একাদশী অন্যান্যবার তো আগের দিন, পরের দিন এভাবে পড়ে। আমরা অনেক সময় দ্বিধান্বিত হয়ে যায় যে আগের দিন পালন করব নাকি পরের দিন পালন করব। কিন্তু এইবার ওই একই দিনে অর্থাৎ 17 তারিখে কিন্তু একাদশী পড়েছে বিশ্বের সকল স্থানে। সেজন্য অনেকের মনে প্রশ্ন জেগেছে এবং আমরা এরকম প্রশ্ন পেয়েছি যে এবার কেন এই একই দিনে আমরা একাদশী পাচ্ছি। আসুন আমরা সে সম্পর্কে জেনে নেই। প্রথমেই এটি হচ্ছে শয়ন একাদশী। এই সময়ে শ্রীহরি শয়ন গ্রহণ করেন, অর্থাৎ ক্ষীরোদ সাগরে তিনি অনন্ত নাগের উপর তিনি শয়ন করেন। এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবান কিন্তু নিদ্রা যোগে থাকেন, তিনি ওই উত্থান একাদশীতে ওঠেন। এখন আমরা আসি এই একাদশী, শয়ন একাদশী কেন ওই 17 তারিখেই করতে হবে। এবার ওই একাদশী পড়েছে মঙ্গলবার থেকে শুরু হয়েছে একাদশীর তিথিটি। কখন থেকে? রাত 9টা 6 মিনিট থেকে। বিশেষভাবে শ্রবণ করুন, আমি পুনরায় এবার বলছি, রাত 9টা 6 মিনিট থেকে। একাদশী যখন রাত 9টা 6 মিনিট থেকে শুরু হয়েছে, আমরা তো সারাদিন অন্ন গ্রহণ করে আবার একাদশী ব্রত পালন করতে পারি না। আর আমাদের বিশুদ্ধ চান্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সকল শাস্ত্রীয় সিদ্ধান্তগুলো অনুমোদিত, অর্থাৎ সকল শাস্ত্রীয় কার্যবিধিগুলো সম্পন্ন হয়ে থাকে। সেই ক্ষেত্রে ব্রহ্ম মুহূর্তে ঠিক যে তিথি থাকে সেই সারা দিনটি কিন্তু সেই তিথি অনুযায়ী পরিগণিত হয়। সুতরাং মঙ্গলবার 16 জুলাই রাত 9টা 5 মিনিট বা 5 মিনিট 46 সেকেন্ড অর্থাৎ 9টা 6 মিনিট থেকে কিন্তু আমাদের একাদশী তিথি শুরু হচ্ছে। সেজন্য ওই দিন আমরা একাদশী তিথি পালন করব না, করবো কোন দিন? পরবর্তী দিন অর্থাৎ 17 জুলাই। 17 জুলাই বুধবার ওই দিন ভোর থেকেই কিন্তু আমাদের এই একাদশী যে তিথি সেটি থাকছে এবং থাকছে কতক্ষণ পর্যন্ত? রাত পর্যন্ত, অর্থাৎ রাত্রি 9টা 16 মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকছে। তারপর থেকে শুরু হচ্ছে দ্বাদশী তিথি। সেজন্য সকল স্থানে এই একই দিনে এবার একাদশী তিথি পালন করতে হবে। এছাড়াও আমরা যে দিনে একাদশী পালন করে থাকি আমাদেরকে খেয়াল রাখতে হবে 1 মিনিটও যদি ব্রহ্ম মুহূর্তের আগে পর্যন্ত, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত শুরু হলো যখন থেকে সেই সময় 1 মিনিটও যদি অন্য কোনো তিথি থাকে, অর্থাৎ দশমী থাকে, সে দশমী বিদ্যা যে যুক্ত একাদশী সেই তিথি ওই দিন বর্জন করতে শাস্ত্রে বলা হয়েছে এবং দ্বাদশী যুক্ত একাদশী পালন করা অর্থাৎ পরাহে যেটি সেটি পালন করা শ্রেয়। সেজন্য আমরা দশমী বিদ্যা যে একাদশী সেটি আমরা পালন করব না, পালন করব কোনটি? দ্বাদশী যুক্ত যে একাদশী। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কেন আমরা ওই দিন একাদশী পালন করব। এখন আমরা এরকম একটা প্রশ্ন পেয়েছি যে মাতাজি, যেহেতু একাদশী আগের দিন লাগছে সেহেতু আমরা একাদশী তিথি লাগার পরও ভাত খাচ্ছি এবং পরবর্তী দিন একাদশী পালন করছি, আমাদের কি এটা পাপ হচ্ছে না? তো এটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় অথবা ব্যক্তিগত মতামত নয়। কেননা শাস্ত্রে এরকমই বর্ণিত আছে যে যেদিন ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি থাকবে সেটি যদি 1 মিনিটও স্থায়ী থাকে তারপর দ্বাদশী লেগে যায় সেই দিনটি একাদশী বলে গণ্য করা হবে। এর আগে যে দিনটি শুরু হচ্ছে সেটি কিন্তু একাদশী হিসেবে গণ্য করা হবে না। সেজন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু একাদশী যদি আপনার আগের দিন লেগেও যায় আপনি ওই দিন অন্ন গ্রহণ করে আপনার পাপ হবে না। আর পরবর্তী দিন যে একাদশী আপনি পালন করবেন সেদিন আপনি অন্ন গ্রহণ করতে পারবেন না। আপনি আরো একটি জিনিস কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন, আমরা এখানে দুর্গাপূজার একটা উদাহরণ দিতে পারি। দুর্গাপূজা আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5টা দিন পালন করে থাকি, অনেকে 5 দিন উপবাস করে থাকি। তাহলে আপনি যদি ষষ্ঠীর উপবাস করেন, অনেক সময় কিন্তু দুর্গাপূজাতে এমন হয় যে ষষ্ঠী শেষ হওয়ার সাথে সাথে ওই দিনই সপ্তমী লেগে গেল, তাহলে আপনি কি সপ্তমীর উপবাস ওই দিন থেকে করেন? আপনি তো ষষ্ঠীর দিনকে ষষ্ঠী উপবাস করার পর আপনি খাচ্ছেন, তাহলে তো আপনার সেই হিসাবে সপ্তমী উপবাস হবে না। আবার একইভাবে সপ্তমীর দিন কিন্তু অষ্টমী লেগে যায় অনেক সময়, পরবর্তী দিন অনেক সময় 11টার মধ্যে আমাদের অষ্টমীর অঞ্জলি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তো আপনাকে উপবাস থাকতে হবে। এদিক থেকে কিন্তু বোঝা যায় যে আপনি যদি দুর্গাপুজোর 5 দিনই উপবাস করে থাকেন আপনার কিন্তু হিসাবে খাওয়াই চলে না, আপনি শুধু প্রসাদ গ্রহণ করবেন আর কিছু খাবেন না, প্রসাদ গ্রহণ করবেন আর কিছু খাবেন না। কিন্তু আসলে তো আমরা সেরকম করি না, আমরা পরবর্তী দিন সেই তিথিটি গণ্য করে সেই দেবীর
সেই সময়ের উপবাসটা থাকি। এটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে একাদশীর আগের দিন অন্ন গ্রহণ করলে আপনার কোনো পাপ হবে না, কারণ ওই দিন আমরা একাদশী হিসেবে গণ্যই করি না এবং শাস্ত্র সেদিনকে একাদশী হিসেবে গণ্য করে না। সুতরাং ভগবান এই বিধান আমাদের জন্য রেখে গেছেন, অতএব আমরা এটি পালন করলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আমরা এরূপ প্রশ্ন পেয়েছি যে একাদশীর দিন কি রুটি খাওয়া যাবে? আমরা বারবার একাদশীর ভিডিওগুলোতে বলি যে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করতে হবে এবং গম কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যে অন্যতম, আর গম থেকে আটা তৈরি হয়। সুতরাং ভাত এবং রুটি এটা যে কোনোটি গ্রহণ করা একই কথা। সেজন্য যারা রুটি খেয়ে একাদশী করেন তাদের জন্য বিশেষভাবে বার্তা যে না, একাদশীর দিন রুটি গ্রহণ করা যাবে না। অনেকে এই প্রশ্ন করেছেন যে একাদশী তিথি যদি আগের দিন লেগে যায় সেক্ষেত্রে কি তুলসীপত্র চয়ন করা যাবে? এর উত্তরটি হচ্ছে যে না, একাদশী তিথি যে সময় থেকে লেগে যাবে সেই সময় থেকে তুলসীপত্র চয়ন করা যাবে না, কিন্তু আপনি ওই দিন চয়ন করতে পারবেন। যে মুহূর্ত থেকে একাদশী তিথি শুরু হচ্ছে সেই সময়টি আপনি খেয়াল রাখবেন, সেই সময়ের পর থেকে আর তুলসীপত্র চয়ন করা যাবে না, কিন্তু ওই দিন ওই সময়ের আগে মুহূর্ত পর্যন্ত আপনি তুলসীপত্র চয়ন করতে পারবেন। একজন প্রশ্ন করেছেন যে আমি চাকরিজীবী, আমি তো পালনের টাইম সবসময় খেয়াল রাখতে পারি না, অথবা আমি তো সবসময় ভিডিও দেখতে পারি না, তাহলে আমি কিভাবে পালনটি সঠিক সময় করব? সেক্ষেত্রে হচ্ছে আপনি আগের দিন অবশ্যই চেষ্টা করবেন পঞ্জিকা দেখার জন্য, পঞ্জিকার সময় অনুযায়ী আপনি পালন করলেন, অথবা আপনি যদি সেটাও না পারেন তবে অবশ্যই আপনি ওই দিনে সূর্য উদয়ের আধা ঘন্টার পর আপনি আপনার পালন কার্যটি সম্পন্ন করে নেবেন। চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের অনেক সময় গৃহের বাইরে যাওয়া লাগে, তারা ভগবানকে সময় মতো হয়তো অনেক দীর্ঘক্ষণ ধরে তার সেবাদি করতে পারে না। সেই ক্ষেত্রে আপনি জগন্নাথ দেবের একটু প্রসাদ বা ভগবানকে আগের দিন দেওয়া আপনি একটু শুকনো চিরা হতে পারে বা পঞ্চরবি শস্যের যে কোনো একটু হতে পারে, সেটি আপনি ভোগ লাগিয়ে রেখে দিলেন, সেটি আপনি সাথে করে নিয়ে গেলেন এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রীহরিকে স্মরণ করে আপনি ওই প্রসাদটি গ্রহণ করলেন। তাহলেও আপনি বাইরে থাকলেও আপনার সঠিক সময়ে সঠিক নিয়মে পালনটি সম্পন্ন হবে। আমরা এরূপ প্রশ্ন পেয়েছি যে মাতাজি একাদশীর দিন রক্ত বের হলে কি একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে বা ভঙ্গ হয়ে যাবে? সেটি হচ্ছে যে হ্যাঁ, একাদশীর দিন যদি আপনার রক্তপাত হয়, শরীর থেকে কোনো প্রকার রক্ত নির্গত হয়, সেটা কেটে যেতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারেন, সেক্ষেত্রে রক্ত বের হলে কিন্তু আপনার একাদশীটি ভঙ্গ হয়ে যাবে অথবা ওটার ফল আপনার শিথিল হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন যে একাদশীর দিন দন্তমার্জন করতে গিয়ে যেন মাড়ি থেকে রক্ত না পড়ে, বিভিন্ন জিনিস বা দ্রব্য কাটতে গিয়ে আপনি সাবধানে থাকবেন, চেষ্টা করবেন যেন কোনোভাবে রক্তপাত না ঘটে। এক মাতাজি প্রশ্ন করেছেন, মাতাজি রজস্বলা অবস্থায় কি একাদশী ব্রত করা যায়? এর উত্তরটি হচ্ছে যে হ্যাঁ, আপনি রজস্বলা অবস্থাতেও একাদশী ব্রত করতে পারবেন। একাদশী এমনই একটি ব্রত যেটি না করলে আপনাকে নরকগামী হতে হবে, কিন্তু আপনি যদি যে কোনো প্রকার শৌচ অশৌচ আপনি যদি রজস্বলা অবস্থা থাকেন সে অবস্থাতে আপনি একাদশী ব্রত অবশ্যই করতে পারবেন এবং আপনাকে করতে হবে। আপনি একাদশী ব্রত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্রত গ্রহণের মাধ্যমেও ভঙ্গ করতে পারবেন না। তবে হ্যাঁ, রজস্বলা অবস্থায় আপনি একাদশী ব্রত করতে পারবেন, আপনি ভগবানের শ্রীবিগ্রহ অর্জন করতে পারবেন না, আপনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন না, কিন্তু শুনতে পারবেন, শ্রবণ করতে পারবেন, জপ করতে পারবেন, আপনি নাম সংকীর্তন করতে পারবেন, এসব কিছু করতে পারবেন, কিন্তু ভক্তি মহারানী তুলসী দেবীকে জল প্রদান করতে পারবেন না, আপনি ভগবানের পূজা অর্চন সেবা কার্য দিয়ে এগুলো করতে পারবেন না। এছাড়া আপনি সবকিছুই করতে পারবেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে একাদশীতে তেল বর্জন করতে হয়, তাহলে বাদাম তেল, সূর্যমুখী তেল, তারপর ঘি এগুলো কেন খাওয়া যাবে? এর উত্তর হচ্ছে যে এগুলো তো পঞ্চ রবি শস্য থেকে তৈরি না, সরিষা সয়াবিন এগুলো হচ্ছে রবি শস্যের মধ্যে পড়ে, সেজন্য এগুলো থেকে যে তেল উৎপাদন করা হয় সেগুলো গ্রহণ করা যাবে না। কিন্তু একাদশীতে আপনি বাদাম তেল গ্রহণ করতে পারবেন, সূর্যমুখীর তেল গ্রহণ করতে পারবেন, ঘৃত গ্রহণ করতে পারবেন, কারণ ঘৃত স্বাভাবিকভাবে দুগ্ধ থেকে তৈরি হয়, আর বাদাম তেল বাদাম থেকে তৈরি হয়, বাদাম হচ্ছে ফল, আর আপনি একাদশী দিন তো বাদামও গ্রহণ করেন, সেহেতু বাদামের তেল সেটি আপনি গ্রহণ করতে পারবেন। আর সূর্যমুখীর যে বীজ, সূর্যমুখী তো ফুল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু তার যে বীজ, সেই বীজ থেকে যে তেল সেটিও আপনি ব্যবহার করতে পারবেন। অলিভ অয়েল আপনি ব্যবহার করতে পারবেন, কেননা অলিভ অয়েল হচ্ছে জলপাই থেকে হয়, জলপাই একটি ফল, এটি রবি শস্যের মধ্যে পড়ে না, সেজন্য এই জাতীয় যে তেলগুলো আছে এগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। একজন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার পর প্রশ্ন করেছে যে শূদ্র তাহলে জপ তপ করতে পারবে না, এটি নিষিদ্ধ, তাহলে এখন তো সকলেই করছে। এটি হচ্ছে সত্য যুগের জন্য,
রাজা মান্ধাতা যখন তার রাজ্যে কোনো বৃষ্টি হচ্ছে না, প্রজারা ক্ষুধার্ত নিপীড়িত হয়ে আছে, তিনি সকল প্রজারা তার কাছে এসে বলছে, রাজা আপনি কোনো একটা উপায় করুন। তখন রাজা বলছে, আমি তো আমার জানা মতো কোনো পাপ করিনি, তাহলে কোন পাপে এরকম হচ্ছে? এই 3 বছর 4 বছর ধরে আমার রাজ্যে কোনো বৃষ্টি নেই, কোনো ফসল নেই। হ্যাঁ, তখন তিনি মহর্ষি অঙ্গিরার কাছে গেলেন এবং সেই ঋষি তাকে ধ্যান যোগে দেখে বললেন যে তোমার এই রাজ্যে এক শূদ্র ঘোর তপস্যা করছে এবং শাস্ত্রীয় মতে শূদ্রের তপস্যা কার্য নিষিদ্ধ, সেই জন্য তোমার এই রাজ্যে এরূপ হচ্ছে। সেজন্য তুমি তাকে হত্যা করো এবং তোমার রাজ্যের বৃষ্টি আনয়ন করে তুমি তার সুজলা সুফলা করে তোলো। অঙ্গিরা ঋষি বলার পর রাজা মান্ধাতা ভাবলেন বা তিনি বললেন অঙ্গিরা ঋষিকে যে এরকম একজন তপস্যারত সাধুজনকে কিভাবে হত্যা করব, আপনি আমাকে অন্য কোনো উপায় বলুন। তখন মহর্ষি বললেন যে তুমি শয়ন একাদশী ব্রত করো এবং এর প্রভাবে তুমি সকল কিছু থেকে সঠিক ফল পাবে। তো একজন এই মাহাত্ম্য শ্রবণ করে বলেছে যে শূদ্রের তাহলে তপস্যা নিষেধ, কিন্তু না, খেয়াল করে দেখবেন যে এটি কিন্তু সত্য যুগের কথা বলা হচ্ছে। সত্য যুগে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কিছু ভাগ ছিল, যেমন ব্রাহ্মণরা হচ্ছে অধ্যয়ন করবে এবং তারা বিভিন্ন শাস্ত্র, সকল পূজা পাঠ, মন্ত্র, বেদ সকল কিছু পাঠ করবে, ওম উচ্চারণ করবে এবং সকল কিছু যজ্ঞ সম্পাদন করবে। এই অধিকার কিন্তু অন্য কারো ছিল না। ব্রাহ্মণের পরে ছিল হচ্ছে ক্ষত্রিয়ের অবস্থান এবং ক্ষত্রিয়ের কাজ ছিল হচ্ছে যুদ্ধ করা, সকলকে রক্ষা করা ছিল তাদের কাজ। ক্ষত্রিয়ের পরে ছিল হচ্ছে বৈশ্য, যাদের কাজ ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য করা আর কৃষি কার্যগুলো করা। আর শূদ্র, এই শূদ্রের কাজ ছিল একমাত্র কি এই 3 যে জাতি বা শ্রেণী রয়েছে তাদের সেবা দান করা। তো এই শূদ্র ওই সময়ে সত্য যুগে কিন্তু তপস্যা করতে পারবে না, সে কিন্তু ব্যবসা করতে পারবে না, সে যুদ্ধও করতে পারবে না, এরকমই নিয়ম ছিল। এই নিয়মটা শুধু সত্য যুগে, কিন্তু আমরা অবস্থান করছি কোথায়? কলিতে। এই কলিতে কোনো যজ্ঞ নেই, কলিতে শুধুমাত্র নাম যজ্ঞটাই কিন্তু অনুমোদিত আছে, এছাড়া অন্য সকল যজ্ঞ নিষিদ্ধ। সেরূপ কলিতে কিন্তু শূদ্রের জন্য এমন নেই যে সে অধ্যয়ন করতে পারবে না, সে পূজা করতে পারবে না। আবার ব্রাহ্মণও কিন্তু এখন শুধু পূজা পাঠের মধ্যে সীমাবদ্ধ নেই, তারাও বিভিন্ন কার্যকলাপ করছে, বিভিন্ন ব্যবসা করছে, বিভিন্ন চাকরি করছে, জীবিকা নির্বাহ করছে। ক্ষত্রিয়রা শুধু যুদ্ধে নির্গত নেই, তারা বিভিন্ন কাজ করছে। বৈশ্যরাও সেই রকম, তাদের শুধু ব্যবসা বাণিজ্য কাজ না, তারা অন্য কোনো প্রবৃত্তিতেও রত হয়েছে। সেজন্য এখান থেকে আমরা খেয়াল করতে পারি এটি কিন্তু শুধুমাত্র সত্য যুগের জন্য এই সিদ্ধান্তটা অনুমোদিত, অন্যান্য যুগে এটি কিন্তু অনুমোদিত নয়। সেজন্য এখন এই যুগে বসে আমরা এই প্রশ্ন করতে পারি না যে শূদ্র তপস্যা করতে পারবে না, তাহলে ঘোরতর অপরাধ হবে, অন্যায় হবে না। এখন সকলে ভগবানের উপাসনা করতে পারে, ভগবানের আরাধনা করতে পারবে। এই শয়ন একাদশীর মাহাত্ম্য থেকে কিন্তু আমরা এটি বিশেষভাবে শিক্ষা লাভ করলাম। তো এই হচ্ছে একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা বলি যে এই একাদশী আপনারা বিশেষভাবে অবশ্যই কেন পালন করবেন, কারণ এটি শ্রীহরির প্রীতি বিধানের জন্য। শয়ন একাদশী থেকে কিন্তু আপনি ভগবানের প্রীতি বিধান করতে পারবেন, সেজন্য এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। শয়ন একাদশী সম্পর্কে আমাদের বিস্তারিত একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা সেটি দেখে নেবেন। আসুন আমরা সকলে যে যেখানে আছে সেখান থেকে অবশ্যই শয়ন একাদশী ব্রত অবশ্যই পালন করি এবং নিষ্ঠা সহকারে পালন করি। যদি আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিবর্গজন এই শয়ন একাদশী ব্রত পালন না করে থাকে, তাহলে আমরা তাদেরকে উৎসাহিত করি একাদশী পালনের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই ভজন কুশলে থাকুন। জয় নিতাই, জয় গৌর।